মাউন্ট এভারেস্টের সমান একটা উল্কাপিণ্ড পৃথিবীর দিকে দ্রুত গতিতে আসতে থাকে। মহাকাশচারীরা ওই উল্কাটিকে ধ্বংস করতে তো যায়, কিন্তু তারা সফল হয় না। মানুষের অস্তিত্ব কি তাহলে শেষ হয়ে যাবে? হে বন্ধুরা, অচেনা কাহিনীর জগতে তোমাদের স্বাগত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। মুভির শুরুতে লিও আর সেরা নামের দুজন টিনএজারকে দেখানো হয়, যারা টেলিস্কোপ দিয়ে মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করছে। আসলে তারা দুজনেই অ্যাস্ট্রোনমার্স, অর্থাৎ মহাজাগতিক সমস্ত বস্তুর পর্যবেক্ষণ করাই তাদের কাজ। লিও আর সেরা একে অপরকে খুব পছন্দ করে। মহাকাশে দেখতে দেখতে হঠাৎই লিও খেয়াল করে দুটি উজ্জ্বল তারার মধ্যে নতুন আরও একটা তারা জ্বলজ্বল করছে, যেটা আগে সে কখনো খেয়াল করেনি। প্রথমে সেটাকে স্যাটেলাইট ভাবলেও তাদের স্যার সেটাকে ভালো করে দেখে। তারপর তিনি বলেন একটা ছবি তুলে সেটাকে মার্কাসকে পাঠিয়ে দিতে। এরপর ডক্টর মার্কাসকে দেখানো হয়, যে পরের দিন ওই ছবিটা হাতে পেয়ে একটু চমকে যান, কারণ ওটা ছিল একটা বড় কমেট, যেটা দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসছিল। যদিও সেটা পৃথিবী থেকে অনেক দূরে ছিল, তাই পৃথিবীতে আসতে তার আরও কিছু মাস সময় লাগতো। এই সব দেখে ডক্টর মার্কাস উলফ তখন সবকিছু একটা ডেস্কে সেভ করে। তার উপরে উলফ আর লিওর সারনেম পিটারম্যান লেখেন তিনি, কারণ লিওই তো ওই ইনফরমেশনটা তার কাছে পৌঁছে দিয়েছিল। এই ইনফরমেশনটা তিনি অথরিটির কাছেও পাঠাতে চেয়েছিলেন, কিন্তু রাস্তায় যেতে যেতে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। সিন শিফট হয়, যেখানে দেখানো হয় 1 বছর কেটে গেছে। ইউএসএ সিকিউরিটি অ্যালেন ইস্তফা দিয়ে দিচ্ছে, কারণ তার স্ত্রী অ্যালি এখন খুব অসুস্থ। অন্যদিকে দেখানো হয় রিপোর্টার জেনিকে, যে বুঝতে পারছিল অ্যালেনের হঠাৎ এইভাবে ইস্তফা দেওয়ার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ রয়েছে। তাই সে দ্রুত অ্যালেনের সাথে দেখা করতে চলে যায়, যেখানে সে দেখে অ্যালেনের বাড়ির বাইরে পানীয় জল, খাবার এবং বেঁচে থাকার নানান উপকরণ জমা রয়েছে। দেখে মনে হচ্ছিল অ্যালেন তার পুরো পরিবার নিয়ে কোথাও চলে যাচ্ছে। তখন জেনি অ্যালেনকে বলে, আমি জানি তোমার ডিপার্টমেন্টে অনেক হিডেন টেলিফোন লাইন রয়েছে, যার মাধ্যমে তুমি প্রেসিডেন্টের সাথে কথা বলো। সাথে সে বলে, আমি এটাও জানি তুমি যে ইস্তফা দেওয়ার কারণটা বলছো সেটা তুমি মিথ্যা বলেছো। এই সব শুনে অ্যালেন জেনিকে বলে, তুমি তাহলে এটাকে পাবলিক নিউজ বানাতে চাও? তাহলে যাও, বানিয়ে ফেলো, এতে আমার কিছু যায় আসে না। এরপর জেনি যখন বাড়ি যাচ্ছিল, তখন হঠাৎই তার গাড়ির আশেপাশে অনেক গাড়ি চলে আসে। তারা এফবিআই এর এজেন্ট ছিল। এরপর জেনিকে তারা নিয়ে যায় প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট জেনিকে বলে, তুমি যা কিছু জানো সেটাকে এখনই লিক করো না। তার বদলে 2 দিন পর হোয়াইট হাউসে যে প্রেস কনফারেন্স হবে, সেটাতে একদম সামনের দিকে সিট পাবে তুমি। এটা যে কোনো রিপোর্টারের কাছেই হয়তো খুব সৌভাগ্যের। জেনি প্রেসিডেন্টের এই কথা মেনে তো নেয়, কিন্তু বাড়ি ফিরে সে অ্যালির সত্যটা কম্পিউটারে সার্চ করা শুরু করে। সেখানে সে দেখতে পায় অ্যালি নামের স্পেলিংটাই পুরোপুরি ভুল। সেটা শুধু ইএলই রয়েছে, আর এই ইএলইর পুরো নাম হলো এক্সটেনশন লিভিং ইভেন্ট। আর এটার মানে সেই ঘটনা যার দ্বারা পৃথিবীতে সম্পূর্ণ ডাইনোসরের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল। জেনি বুঝতে পারছিল হয়তো পৃথিবীতে আবারও এমন কিছু হতে চলেছে। 2 দিন পর জেনি হোয়াইট হাউসের প্রেস কনফারেন্সে পৌঁছায়, আর সেখানে প্রেসিডেন্ট বলেন, আমাদের পৃথিবীতে মাঝে মধ্যেই মিটিওর আর রক্স পড়তেই থাকে। এর আকার একটা হাতের বেশি হয় না, কিন্তু এইবার যে কমেটটা পৃথিবীতে আসছে সেটা মাউন্ট এভারেস্টের থেকেও বড়, আর এটার ওয়েট 500 মিলিয়ন টন। এটা যদি পৃথিবীতে ধাক্কা দেয় তাহলে পৃথিবী পুরোপুরি নষ্ট হয়ে যাবে। গত 8 মাস ধরে রাশিয়া আর আমেরিকা এই পৃথিবীর সবচেয়ে বড় স্পেস স্টেশন বানাচ্ছে, যেটা মহাকাশে তৈরি হচ্ছে। 2 মাস পরে এখান থেকে কিছু মহাকাশচারীর একটা টিম যাবে, যারা ওই কমেটটাকে পৃথিবীতে আসা থেকে আটকানোর চেষ্টা করবে। এই সব বলার সময় প্রেসিডেন্ট ডক্টর মার্কাস উলফ আর লিও বিটারম্যানের নামও উল্লেখ করেন। তিনি বলেন, ওরাই প্রথমে এই কমেটটাকে মহাকাশে দেখতে পেয়েছিল, কিন্তু এখন ওরা আর বেঁচে নেই। যদিও লিও যে এখনো বেঁচে আছে সেটা কেউ জানতো না। গভর্নমেন্টের হাতে মার্কাসের ওই ডেস্কটা ছিল, যেটার দ্বারা তারা জানতে পারে এই কমেটটা এখনই পৃথিবীতে আসবে না,
কারণ পৃথিবীর মতো এটাও সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। কিন্তু খুব দ্রুতই এমন সময় আসবে যখন ওই কমেটটা এমন অ্যাঙ্গেলে আসবে যে অ্যাঙ্গেলে পৃথিবী আছে, তখন ওটা পৃথিবীতে ধাক্কা মারবে, যার ফলে পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে। লিও প্রথমে জানতো না এই কমেটটা আসলে সেটাই যেটা সে সেদিন দেখেছিল, কিন্তু প্রেসিডেন্ট তার নাম বলার পর সে বুঝে যায় সবটা। এদিকে লিওর বাড়ির সামনেও ওই কারণে প্রতিবেশীদের ভিড় জমে যায়। লিও তখন ফেমাস হয়ে গিয়েছিল। প্রেস কনফারেন্সে লিও সবকিছুর ক্রেডিট ডক্টর মার্কাসকে দেয়। অন্যদিকে সেই মহাকাশচারী টিমকে দেখানো হয় যারা কমেটের উপর পৌঁছে গেছে। এরপর তারা ড্রিলিং মেশিনের সাহায্যে গর্ত করা শুরু করে, কারণ 100 মিটার ড্রিলিং করার পর তারা ভিতরে নিউক্লিয়ার ফিট করতে পারবে, যাতে সেটা ফাটার পর ওই কমেটটা পৃথিবীর দিকে না গিয়ে অন্যদিকে চলে যায়। এর মধ্যেই ড্রিলিং করতে করতে সেই ড্রিলিং মেশিনটা সেখানেই আটকে গিয়েছিল, তাই পুরো গর্ত করা সম্ভব ছিল না। এদিকে তাদের সেখান থেকে দ্রুত কাজ শেষ করতে হবে, কারণ পৃথিবীর মতো ওই কমেটেও দিনরাত হয়, অর্থাৎ ওই কমেটের একটা দিক সূর্যের দিকে থাকে আর অন্যটা থাকে অন্ধকারে। মহাকাশচারীরা এখন অন্ধকারে কাজটা করছে, কিন্তু ওই দিকটা সূর্যের দিকে আসলেই তার তাপমাত্রা হবে 350 ডিগ্রি সেলসিয়াস। সাথে কমেটের মধ্যে যে বিষাক্ত গ্যাস আছে সেটাও ফাটতে শুরু করবে। তাই যা হোক করে মহাকাশচারী ওই টিম নিউক্লিয়ার প্ল্যান্ট করে, কিন্তু এর মধ্যেই সূর্যালোক সেখানে পৌঁছে যায়, তাই তাপমাত্রাও বেড়ে যায় আর গ্যাস ফাটা শুরু হয়। এর মধ্যেই একজন অ্যাস্ট্রোনটের মুখ সূর্যের দিকে পড়ে যাওয়ার কারণে তার মুখ জ্বালা করতে শুরু করে আর চোখ দুটোও অন্ধ হয়ে যায়। অন্য একজন অ্যাস্ট্রোনট তো গ্যাস ফাটার কারণে দূরে ছিটকে পড়ে যায়, কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব ছিল না, কারণ তাদের কাছে এত ফিউল মজুদ নেই। তাই বাকিরা যা হোক করে তাদের ফ্লাইং অবজেক্টে পৌঁছায়, আর তারপর ওই কমেট থেকে দূরে গিয়ে তারা ওই নিউক্লিয়ারটাকে ফাটিয়ে দেয়। কিন্তু সেটা এতই তীব্র ছিল যে তাদের স্পেস যানটিরও ক্ষতি হয়ে যায়। এদিকে নিউক্লিয়ার ঠিক স্থানে না রাখায় কমেটের দিকও পরিবর্তন হয় না। এক কথায় মিশন ফেল হয়ে গিয়েছিল। এই ঘটনার পর কমেট দুই ভাগে ভাগ হয়ে পড়েছিল, যার একটা পার্ট তো ছোট ছিল, কিন্তু অপর পার্টটার আকার ছিল বেশ বড়। প্রেসিডেন্ট এটা জানার পর দুঃখ প্রকাশ করে আর প্রেস কনফারেন্সে জানায় এখন দুটো টুকরোই পৃথিবীর দিকে আসছে। ছোট টুকরোটা পৃথিবীর সমুদ্রে এসে পড়বে, যার ফলে বৃহৎ সুনামির সৃষ্টি হবে। এর স্পিড এতটাই হবে যে 1 ঘন্টার মধ্যে সেটা 1100 মাইল চলে যেতে পারে। ঢেউয়ের উচ্চতাও হবে অনেক বেশি। এই ঘটনার হাত থেকে আমরা 10 লাখ লোককে বাঁচাতে পারবো, কারণ যখন থেকে কমেট ডিসকভার করা হয়েছে তখন থেকেই সরকার প্রস্তুত হচ্ছে। আমরা অনেক সুড়ঙ্গ বানিয়েছি, যার মধ্যে 2 বছরের প্রয়োজনীয় জিনিস রয়েছে। 2 লাখ লোককে আমরা বেছে নিয়েছি, যার মধ্যে চিকিৎসক, বিজ্ঞানী, আর্মি, আর্টিস্ট এরা সবাই রয়েছে। বাকি 8 লাখ নির্বাচন হবে লটারি সিস্টেমের মাধ্যমে। 50 বছরের ঊর্ধ্বে সেখানে কেউ থাকতে পারবে না। এরপর পুরো দেশে কারফিউ লাগানো হয় যাতে হুড়োহুড়ি না হতে পারে। এদিকে লিওর ফ্যামিলিতে কল আসে আর জানানো হয় তাদের ফ্যামিলিকে আগে থেকেই সিলেক্ট করা হয়ে গেছে, কারণ লিওই প্রথম ওই কমেটটাকে দেখেছিল। সেখানে লিওর গার্লফ্রেন্ড সেরা আর তার ফ্যামিলিও ছিল, যারা লটারিতে সিলেক্ট হয়নি। এটা শুনে লিও সেরার কাছে যায় আর বলে, চলো আমরা বিয়ে করে নিই, তাহলে তুমি আমার ফ্যামিলির একজন হয়ে যাবে আর আমাদের সাথে যেতেও পারবে। আমি ন্যাশনাল সিকিউরিটির সাথে কথা বলে নিয়েছি। কিন্তু সেরা নিজের ফ্যামিলিকে ছেড়ে যেতে চাইছিল না। লিও তখন বলে, আমি ওদের জন্য কথা বলেছি, তাড়াতাড়ি হয়তো কোনো সদুত্তর পাওয়া যাবে। এরপর সেরা আর লিও বিয়ে করে নেয়। কিছুদিন পর গভর্নমেন্টের গাড়ি আসে, যেখানে দেখা যায় সেরা সিলেক্ট হলেও তার ফ্যামিলিকে সিলেক্ট করা হয়নি। এটা দেখে সেরা লিওর সাথে যেতে রাজি হয় না, যদিও লিও আর সেরার ফ্যামিলি তাকে অনেক জোর করেছিল, কিন্তু সেরা তাদের কোনো কথাই শোনে না। তাই লিও না চেয়েও সেরাকে ছেড়ে প্যারেন্টসদের নিয়ে যেতে বাধ্য হয়। অন্যদিকে দেখানো হয় পৃথিবী ধ্বংসের খবর জানার পর থেকেই চারিদিকে হুড়োহুড়ি লেগে গেছে। যদিও কারফিউ লাগানো হয়েছিল, কিন্তু কেউ এখন আর রুলস ফলো করছে না। সবাই যেন এই সত্যিটা মেনে নিয়েছিল যে পৃথিবী শেষ হতে যাচ্ছে। এদিকে লিও তার ফ্যামিলিকে নিয়ে সেই স্থানে পৌঁছায় যেখানে আগামী 2 বছর তারা থাকবে, কিন্তু লিওর মন কিছুতেই মানছিল না।
তাই সে তার ফ্যামিলিকে সেখানে ঢুকিয়ে দিয়ে সেরাকে নিতে ফিরে আসে। অন্যদিকে আর মাত্র 12 ঘন্টা বাকি ছিল যখন কমেটের সেই ছোট টুকরোটা পৃথিবীতে আছড়ে পড়ত। এর ফলে অনেক উঁচু উঁচু ঢেউ সৃষ্টি হতো আর পৃথিবীর বেশিরভাগ স্থানই নষ্ট হয়ে যেত। এর ঠিক 3 ঘন্টা পরে আসবে সেই বড় টুকরোটা, যেটা কানাডায় পড়বে। এর ফলে পুরো পৃথিবী ধুলোয় ভরে যাবে। 2 বছর ঠিক এইভাবেই থাকবে পৃথিবী। সমস্ত কিছুই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এখন যারা গুহায় আছে শুধুমাত্র তারাই বাঁচতে পারবে। অন্যদিকে সেই মহাকাশচারীদের দেখানো হয় যারা ওই কমেটটাকে 2 খণ্ডে ভাগ করেছিল। আর এইবার তারা ঠিক করে তারা পৃথিবীতে না ফিরে ওই কমেটটার কাছে আবারও যাবে, কারণ তাদের কাছে এখনো সময় আছে। সাথে 4টে নিউক্লিয়ার মিসাইলও মজুদ রয়েছে। হয়তো তারা এখনো ওই বড় কমেটটাকে ধ্বংস করতে পারত। 4টে মিসাইল ওখানে একসাথে ফাটালে ওই বড় কমেটটা একদম ছোট ছোট টুকরে বিভক্ত হয়ে যাবে, যার ফলে পৃথিবী এবং তার মানুষদের আর কোনো ক্ষতি হবে না। কিন্তু ওই মহাকাশচারীরা যদি আবারও কমেটের কাছে যায় তাহলে তারা আর পৃথিবীতে ফিরতে পারবে না, কারণ তাদের কাছে ফেরার মতো ফিউলই বাকি থাকবে না। মহাকাশচারীরা নিজেদের প্রাণের বিনিময়ে পৃথিবীকে বাঁচাবে বলে ঠিক করে, তাই তারা আবারও রওনা দেয় ওই কমেটের দিকে। অন্যদিকে দেখানো হয় লিও সেরাকে ফিরিয়ে আনার জন্য বাড়িতে এসেছে, কিন্তু সেখানে সে সেরাকে খুঁজে পায় না। তখন সে বাইক নিয়ে বার হয় সেরাকে খুঁজতে। সেরা তো নিজের ফ্যামিলিকে সাথে নিয়ে বাড়ি থেকে চলে গিয়েছিল। সমস্ত মানুষই বাড়ি ছেড়ে যাচ্ছিল তখন, কিন্তু তারা যে কোথায় যাচ্ছিল তারা সেটা নিজেও জানতো না, কারণ পৃথিবীর কোনো স্থানই তো এখন সুরক্ষিত ছিল না। লিও যা হোক করে সেরাকে খুঁজে ফেলে, আর এইবার সেরার প্যারেন্টস তাকে লিওর সাথে যাবার জন্য রাজিও করিয়ে নেয়। সেরা তখন নিজের ছোট্ট ভাইকে সাথে করে লিওর সাথে চলে যায়। এদিকে জেনিকে দেখানো হয় যাকে নিতেও হেলিকপ্টার এসেছে, কারণ তার নামও ওই সিলেক্ট হওয়া লিস্টে ছিল। কিন্তু জেনি নিজে না গিয়ে তার বন্ধু আর তার বন্ধুর ভাইকে নিজের বদলে হেলিকপ্টারে বসিয়ে দেয়। আর তারপর সে তার নিজের পিতার সাথে দেখা করতে চলে যায়, যার প্রতি বহু বছর ধরে রাগ জমিয়ে রেখেছিল জেনি। জীবনের শেষ মুহূর্তে এসে বাবার সাথেই বাকি সময়টা কাটাতে চাইছিল, তাই মনে পুষে রাখা সকল অভিমান ভুলে সে নিজের পিতাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই দেখানো হয় ছোট কমেটটা পৃথিবীর বুক চিরে সমুদ্রের দিকে যাচ্ছে, আর যখন সেটা সমুদ্রে গিয়ে পড়ে তখন খুব বড় একটা ব্লাস্ট হয়, যার ফলে উঁচু উঁচু ঢেউ ওঠে। সমুদ্রের ধারে থাকা জেনি আর তার পিতা এক মুহূর্তেই সেই ঢেউয়ে ভেসে যায়। অন্যদিকে সেই ঢেউ দ্রুত গতিতে শহরের দিকে ধাবিত হয়, যার কারণে সমস্ত শহর আর মানুষ ধ্বংস হতে শুরু করে। এদিকে লিও সেরা আর তার ভাইকে নিয়ে উঁচু পাহাড়ে ওঠা শুরু করে তখন। অন্যদিকে দেখানো হয় সেই মহাকাশচারী টিমকে যারা বড় কমেটটার দিকে এগিয়ে চলেছে। তারা শেষবারের মতো নিজের ফ্যামিলির সাথে কথা বলে যারা কন্ট্রোল রুমে এসেছিল। এই মুহূর্তটা সত্যি অনেক ইমোশনাল ছিল, কারণ তারা জানতো আজকের পর আর তাদের ফ্যামিলির সাথে কখনোই তারা কথা বলতে পারবে না। কিছু সময় পর তাদের স্পেসশিপ, যার মধ্যে 4টে নিউক্লিয়ার ছিল, সেটা ওই বড় কমেটে ধাক্কা মারে, যার ফলে ওই কমেটটা চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে যায়। আর ওই টুকরোগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্র আগুনের গোলায় পরিণত হয়ে জ্বলজ্বল করতে শুরু করে। ওই ছোট ছোট উল্কাপিণ্ড পৃথিবীর মানুষের কোনো ক্ষতিই করতে পারবে না। এরপর লিও সহ আরো কয়েকজন মানুষকে দেখানো হয় যারা নিজের প্রাণ রক্ষার জন্য উঁচু একটা পাহাড়ে চড়ছে। সমুদ্রের ঢেউ ওই পাহাড়ের নিচ দিয়ে চলে যায়। সাথে লিও আর সেরা আকাশে সেই উল্কা বর্ষণের সুন্দর মুহূর্তটাও দেখতে পায় তখন। যেভাবে ডাইনোসরের অস্তিত্ব শেষ হয়েছিল, হয়তো সেভাবেই মানুষের অস্তিত্ব শেষ হতে পারত যদি ওই বড় কমেটটা পৃথিবীর বুকে এসে পড়তো। কিন্তু ওই মহাকাশচারীদের প্রাণের বিনিময়ে পৃথিবী যেন এক নতুন প্রাণ খুঁজে পেল। যদিও অনেক মানুষ মারা গেল, কিন্তু মানুষের অস্তিত্ব শেষ হবার থেকে রক্ষা পেয়েছে। কিছু সময় পর দেখানো হয় প্রেসিডেন্ট বলছে, আজ ওই মহাকাশচারীদের প্রাণের বিনিময়ে আমরা বাঁচতে পেরেছি। ওদের আমরা কখনোই ভুলবো না। প্রতি ইভেন্টে ওদের নাম আমরা স্মরণ করব। আমরা আমাদের নিজেদের শহর তৈরি করে নেব আর পরবর্তী জেনারেশনকে ওই হিরোদের কাহিনী শোনাবো যারা পৃথিবীর জন্য নিজেদের বলিদান দিয়েছে। এবার তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এমন ধরনের ভিডিও আমি তোমাদের জন্য আরও বেশি বেশি করে আনতে পারি।